তো তাহলে আগের দিন আমি তোমাদেরকে বলেছিলাম যে যদি কোনো তড়িৎ বিশ্লেষ্য দ্রবণের গাঢ়ত্ব বাড়ানো হয়, গাঢ়ত্ব বাড়ানো মানে কি, লঘুতা যেটাকে ইংলিশে বলে ডাইলিউশন, সেটা কমে। গাঢ়ত্ব বাড়ানো হলে প্রতি একক আয়তনে আয়নের সংখ্যা, প্রতি একক আয়তনে আয়নের সংখ্যা বৃদ্ধি পায়। আর আয়নের সংখ্যা আগের দিনে আমি যেগুলো লিখিয়েছি আর আজকে যেগুলো আমি লেখাবো সেগুলো কালকে পড়া ধরবো, হ্যাঁ। গাঢ়ত্ব বাড়লে লঘুতা কমে, গাঢ়ত্ব বাড়লে আয়নের সংখ্যা বাড়ে, আয়নের সংখ্যা বাড়লে কি হয়, পরিবাহন ক্ষমতা বাড়ে, তাই আপেক্ষিক পরিবাহিতা বা পরিবাহিতাঙ্ক কিন্তু বৃদ্ধি পায়। তাহলে আমরা বুঝতে পারছি যে গাঢ়ত্ব বৃদ্ধি করা মানে আপেক্ষিক পরিবাহিতা মানে কাপ্পা যেটাকে বলা হয়, কাপ্পা দিয়ে রিপ্রেজেন্ট করি, তো সেটা কিন্তু বাড়ে, রাইট। তো সেই কনসেপ্ট, আচ্ছা তোমাদেরকে কোষ ধ্রুবক বলে কিছু করিয়েছিলাম? হ্যাঁ স্যার। ওকে, সো কোষ ধ্রুবকটা হয়ে গেছিল, বেশ। তো এবার আজকের জন্য হেডিং দাও, মোলার পরিবাহিতা, মোলার পরিবাহিতা। আজকে হেডিং দাও মোলার পরিবাহিতা। এর আরেকটা নাম হচ্ছে আণবিক পরিবাহিতা, আণবিক পরিবাহিতা। ইংলিশে বলে হচ্ছে মোলার কন্ডাক্টেন্স। কি বলে? মোলার কন্ডাক্টিভিটি, অ্যাকচুয়ালি কন্ডাক্টেন্স নয়, হ্যাঁ, মোলার কন্ডাক্টিভিটি, মনে রেখো। সো আণবিক বা মোলার পরিবাহিতা আর মোলার কন্ডাক্টেন্স, মোলার কন্ডাক্টেন্সও বলা যেতে পারে, অ্যাকচুয়ালি ইট ইজ কল মোলার কন্ডাক্টিভিটি, মোলার কন্ডাক্টিভিটি থাক, যাই হোক। তো ডেফিনেশনটা কি তোমাদেরকে আগে বোঝাই, তারপরে তোমাদের আচ্ছা ডেফিনেশনটাকে লিখে রাখো বরঞ্চ, আগে ডেফিনেশনটা লিখে রাখো তারপরে তোমাদেরকে বোঝাচ্ছি। লেখো, কোনো তড়িৎ বিশ্লেষ্য পদার্থের, কোনো তড়িৎ বিশ্লেষ্য পদার্থের দ্রবণের কোনো, তোমাদের পরীক্ষায় কি কোশ্চেন দেয়, বলে মোলার পরিবাহিতা কি এবং এর একক কি, কোশ্চেন দেবেই দেবে। কোনো তড়িৎ বিশ্লেষ্য পদার্থের দ্রবণের, কোনো তড়িৎ বিশ্লেষ্য পদার্থের দ্রবণের যে আয়তনে, যে আয়তনে উক্ত তড়িৎ বিশ্লেষ্যের, উক্ত তড়িৎ বিশ্লেষ্যের 1 মোল দ্রবীভূত আছে, উক্ত তড়িৎ বিশ্লেষ্যের 1 মোল দ্রবীভূত আছে, সেই আয়তনের দ্রবণকে, সেই আয়তনের দ্রবণকে সঠিক 1 সেন্টিমিটার ব্যবধানে অবস্থিত, সঠিক 1 সেন্টিমিটার ব্যবধানে অবস্থিত দুটি উপযুক্ত আকারের তড়িৎদ্বারের মধ্যে রাখলে, দুটি উপযুক্ত আকারের তড়িৎদ্বারের মধ্যে রাখলে দ্রবণটির যে পরিবাহিতা হয়, দ্রবণটির যে পরিবাহিতা হয় তাকে মোলার পরিবাহিতা বলে, তাকে মোলার পরিবাহিতা বলে, তাকে মোলার পরিবাহিতা বলে, ঠিক আছে। আর নিচে লিখে দাও, নিচে লিখে দাও, একে ল্যামডা এম দ্বারা প্রকাশ করা হয়, একে ল্যামডা এম দ্বারা প্রকাশ করা হয়, ল্যামডা নিচে স্মল এম। দেখো গ্রিক লেটার তোমাদের পড়তে বলেছিলাম, দু রকমের ল্যামডা হয়, দিস ইজ স্মল ল্যামডা অ্যান্ড দিস ইজ ক্যাপিটাল ল্যামডা, ওকে। এই জায়গাটা জোড়া থাকবে, এই জায়গাটা এরকম খালি থাকবে, লাইক দিস, এটা এরকম, এটা হচ্ছে ক্যাপিটাল ল্যামডা, সাবস্ক্রিপ্টে স্মল এম। এই ল্যামডা এম দিয়ে রিপ্রেজেন্ট করা হয় হচ্ছে মোলার পরিবাহিতা জিনিসটাকে। এবার মোলার পরিবাহিতা ব্যাপারটা কি সেটা আমি বোঝাতে চাইছি। তার আগে একবার তোমরা আগের দিনের আপেক্ষিক পরিবাহিতার পাতাটা খোলো, আগের দিন যখন করিয়েছিলাম। দেখো আপেক্ষিক পরিবাহিতা বোঝানোর সময় আমি কি করেছিলাম, একটা বিকারের মধ্যে দুখানা তড়িৎদ্বার নিয়েছিলাম, ঠিক আছে। সেই তড়িৎদ্বার দুটোর প্রত্যেকটার ক্ষেত্রফল কত ছিল, প্রত্যেকটা ক্ষেত্রফল ছিল হচ্ছে 1 সেন্টিমিটার স্কোয়ার, এবং তাদের মধ্যবর্তী দূরত্ব কত ছিল, 1 সেন্টিমিটার। উপর দিয়ে তার গেছিলো, ব্যাটারি ফ্যাটারি যা ছিল ছিল সেটা পরের কথা, ঠিক আছে। এখন এই তড়িৎদ্বার দুটো দ্রবণের মধ্যে সম্পূর্ণ নিমজ্জিত করা ছিল, মানে পুরোপুরি ডোবানো ছিল। তো এই সিস্টেমটাকে যদি আমি বাইরে এনে ড্র করি কীরকম হবে,
দুখানা তড়িৎদ্বার যাদের প্রত্যেকটার ক্ষেত্রফল হচ্ছে 1 সেন্টিমিটার স্কোয়ার করে, আর ওদের মধ্যবর্তী দূরত্ব 1 সেন্টিমিটার। তাহলে আমাকে বলতে পারবে এইটুকু জায়গার আয়তন কত? এইটুকু জায়গার আয়তন হচ্ছে 1 সেন্টিমিটার কিউব। এইটুকু জায়গার আয়তন হচ্ছে 1 সেন্টিমিটার কিউব, তাই না? আমি বলেছিলাম এই দুটো তড়িৎদ্বার যাদের প্রত্যেকটার ক্ষেত্রফল 1 সেন্টিমিটার স্কোয়ার এবং তাদের যদি 1 সেন্টিমিটার দূরত্বে রাখা হয়, তাদের মধ্যবর্তী স্থানে অবস্থিত তড়িৎ বিশ্লেষ্য দ্রবণের পরিবাহিতা কি আমরা কি বলি? আপেক্ষিক পরিবাহিতা বা পরিবাহিতাঙ্ক। কী দিয়ে রিপ্রেজেন্ট করা হয়? কাপ্পা দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। পরে তোমাদের এটাও বলেছিলাম, একটা বিকল্প সংজ্ঞা লিখিয়েছিলাম এক লাইনে, সেটা কী ছিল? এই যে 1 সেন্টিমিটার স্কোয়ার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট পাত, আর ওদের মধ্যবর্তী দূরত্ব যদি 1 সেন্টিমিটার হয়, তার মানে কি এই আয়তনটা কত? 1 সেন্টিমিটার কিউব। তার মানে আমি ঘুরিয়ে এটাও বলতে পারি যে 1 সেন্টিমিটার কিউব আয়তন বিশিষ্ট তড়িৎ বিশ্লেষ্য দ্রবণের পরিবাহিতা কি? আপেক্ষিক পরিবাহিতা বলা হয়। তাহলে কি বললাম? 1 সেন্টিমিটার কিউব আয়তন বিশিষ্ট কোনো তড়িৎ বিশ্লেষ্য দ্রবণের পরিবাহিতা কি আমরা কি বলে থাকি? আপেক্ষিক পরিবাহিতা। তাহলে যদি তোমাদেরকে এটা বলি 1 সেন্টিমিটার কিউবের জন্য তো কাপ্পা, তাহলে ভি সেন্টিমিটার কিউবের কত হবে? ভি সেন্টিমিটার কিউবের হবে হচ্ছে কাপ্পা ইন্টু ভি। ইজ দ্যাট ক্লিয়ার টু এভরিওয়ান? 1 সেন্টিমিটার কিউবের যদি কাপ্পা হয়, তাহলে ভি সেন্টিমিটার কিউবের কী হওয়া উচিত? কাপ্পা ইন্টু ভি। পরিষ্কার কথা। কাপ্পা দিয়ে কাকে নির্দেশ করা হচ্ছে? কাপ্পা, কালকে এগুলো সব জিজ্ঞেস করবো, আমি দেখতে চাই এক সপ্তাহে কিরম পড়লে। কাপ্পা দিয়ে আমরা নির্দেশ করি হচ্ছে আপেক্ষিক পরিবাহিতাকে। আবার বলছি, 1 সেন্টিমিটার কিউব বা একক আয়তনের তড়িৎ বিশ্লেষ্য দ্রবণের পরিবাহিতাকে আমরা বলি কাপ্পা বা আপেক্ষিক পরিবাহিতা। তাহলে ভি সেন্টিমিটার কিউবের কী হবে? কাপ্পা ইন্টু ভি। ক্লিয়ার? বেশ। তার সঙ্গে এই টপিকটার কি সম্পর্ক বা কি পার্থক্য আরেকবার বলছি, ছবিটাকে বুঝে নাও। দুটো 1 সেন্টিমিটার স্কোয়ার ক্ষেত্রফলের দুটো পরিবাহী পাত প্যারালালি একটা দ্রবণের মধ্যে পুরোপুরি ডোবানো রয়েছে, যেখানে ওদের মধ্যবর্তী দূরত্ব 1 সেন্টিমিটার। ঠিক আছে? ঠিক এরকমই দেখতে আরেকটা ছবি আজকে আমি আঁকবো, কিন্তু কিছু স্লাইড ডিফারেন্স থাকবে, আর তোমরা আমাকে বলবে যে ডিফারেন্সটা কি। প্রথমত বলবো তোমাদের যে ডেফিনেশনটা কি বলতে চেয়েছে। আচ্ছা, তোমরা প্রায় সবাই আমার কাছে দ্রবণের চ্যাপ্টারটা পড়েছো, প্রায় সবাই পড়েছো দ্রবণের চ্যাপ্টারটা। তাই 1 মোল কথাটায় তোমাদের কারোর প্রবলেম হওয়া উচিত নয়। 1 মোল মানে কি? বেসিক্যালি 1 মোল মানে তো আমরা বুঝি 6.022 ইন্টু 10⁻23 একক, তাই না? তার মানে মোল দ্বারা কিন্তু আমরা কোনো একটা পদার্থের পরিমাণকে নির্দেশ করি, রাইট? 1 মোল NaCl মানে কি? 1 মোল NaCl মানে হচ্ছে এই এত সংখ্যক NaCl অণু। 1 মোল H2O মানে কি? এত সংখ্যক H2O অণু। ঠিক আছে? 1 মোল সোডিয়াম পরমাণু মানে কি? এই এত সংখ্যক সোডিয়াম পরমাণু। পরিষ্কার কথা। তার মানে 1 মোল দ্বারা কিন্তু কিছুই না, আমরা একটা পরিমাণকে নির্দেশ করে থাকি। ওকে, কাকে জিজ্ঞেস করব? আচ্ছা, অন্বেষা, দেবনাথ, তুমি একটু আনমিউট করো। হ্যাঁ স্যার বলুন। তুমি আমাকে বলো মোলারিটির সংজ্ঞা কী ছিল? মোলারিটি। মানে 1000 সেমি কিউব দ্রবণে যত মোল দ্রবীভূত থাকে যত মোল কি? আর যাবো দ্রাব। ভেরি গুড। দ্রবীভূত। আমরা জানি একটা দ্রবণ তৈরি হয় দুটো জিনিস দিয়ে, একটা দ্রাব, একটা দ্রাবক। যেমন ধরো চিনির জলীয় মিশ্রণ, তো চিনিটা কি ওখানে? দ্রাব পদার্থ। আর জলটা কি ওখানে? দ্রাবক। তো সংজ্ঞাটা এরকম ছিল, মোলারিটির সংজ্ঞা বলছি এটা, হ্যাঁ? এটা পড়াতে গেলে একটু মোলারিটির কনসেপ্টটা আমাদের থাকতে হবে। তোমাদের লিখতে হবে না, আমি জাস্ট বলে দিচ্ছি। মোলারিটি জিনিসটা কি ছিল? মোলারিটি ছিল হচ্ছে যে প্রতি লিটার বা 1000 সেন্টিমিটার কিউব দ্রবণে উপস্থিত বা দ্রবীভূত দ্রাবের মোল সংখ্যাকে গ্রাম অণু বা মোল সংখ্যা একই দাঁড়ায়। মোল সংখ্যাকে উক্ত দ্রবণের মোলারিটি বলে। আর মোলারিটিকে আমরা ক্যাপিটাল এম দিয়ে নির্দেশ করি। তো তোমাদেরকে যদি বলা হয় কোনো একটা দ্রবণের মোলারিটি 0.2 ব্র্যাকেটে ক্যাপিটাল এম, তার মানে কি? এম দিয়ে আমরা নির্দেশ করছি মোলারিটি, তার মানে এটা মোলার গারত্ব দেওয়া রয়েছে। 0.2 মানে কি? সংজ্ঞাটা কি বলেছে? প্রতি লিটার বা 1000 সেন্টিমিটার কিউব দ্রবণে দ্রবীভূত দ্রাবের মোল সংখ্যাকে উক্ত দ্রবণের মোলারিটি বলে। তার মানে কি আমি বলতে পারি 0.2 মোলার মানে হচ্ছে
প্রতি লিটার বা 1000 সেন্টিমিটার কিউব দ্রবণে বা 1000 ml দ্রবণে 0.2 মোল দ্রাবক দ্রবীভূত রয়েছে। আমি কি বলতে পারি কথাটা? কি বললাম? 1000 সেন্টিমিটার কিউব বা প্রতি লিটার দ্রবণে 0.2 মোল দ্রাবক দ্রবীভূত রয়েছে। মোল মোল, ঠিক আছে? আচ্ছা বৈশালী, কোনো একটা দ্রবণের মোলারিটি যদি ক্যাপিটাল এম হয়, কোনো একটা দ্রবণের মোলারিটি যদি ক্যাপিটাল এম ইজ রিপ্রেজেন্টিং এনি নাম্বার, ওকে? কোনো একটা দ্রবণের মোলারিটি যদি ক্যাপিটাল এম হয়, তাহলে তুমি কি বলবে? তার মানেটা কি দাঁড়াচ্ছে? ওই প্রতি লিটার দ্রবণে 1 মোল দ্রাবক দ্রবীভূত আরে হচ্ছে। কি বোকা বোকা, আমি বললাম এম একটা নাম্বার, এম ওই মোলারিটিকে নির্দেশ করছে না। আমি এখানে মোলার দ্রবণ বলছি না কিন্তু। ক্যাপিটাল এম মানে হচ্ছে একটা নাম্বারকে রিপ্রেজেন্ট করছে, যেমন এক্স ওয়াই জেড ওরকম। এবার বলো। মোল পরিমাণ দ্রাবক দ্রবীভূত তার মানে করতে আমাদের 1000 বলতে লিটার। হবে কোনো একটা দ্রবণের মোলারিটি যদি এম হয়, তার মানে কি? তার মানে হচ্ছে প্রতি লিটার বা 1000 সেন্টিমিটার কিউব দ্রবণে এম মোল দ্রাবক দ্রবীভূত রয়েছে। প্রত্যেকে বুঝতে পারলাম কি বলতে চাইলাম? মোলারিটি ক্যাপিটাল এম মানে কি? প্রতি লিটার বা 1000 সেন্টিমিটার কিউব দ্রবণে কোনো দ্রাবের এম মোল দ্রবীভূত রয়েছে। ঠিক আছে? তো লিখছি, ধরি ধরি তড়িৎ বিশ্লেষ্য দ্রবণের ধরি তড়িৎ বিশ্লেষ্য দ্রবণের মোলারিটি ক্যাপিটাল এম, অর্থাৎ অর্থাৎ 1000 সেন্টিমিটার কিউব দ্রবণে, বা আমরা এটা বলতে পারি, অর্থাৎ এম মোল দ্রাব দ্রবীভূত রয়েছে 1000 সেন্টিমিটার কিউব দ্রবণে। ঠিক আছে? সুতরাং 1 মোল দ্রাব দ্রবীভূত রয়েছে কত কত সেন্টিমিটার কিউব দ্রবণ হবে? 1000 ডিভাইডেড বাই ক্যাপিটাল এম সেন্টিমিটার কিউব দ্রবণে। বুঝতে পারলে কি বললাম? মোলারিটি যদি ক্যাপিটাল এম হয়, তার মানে কি? এম মোল দ্রাব দ্রবীভূত রয়েছে 1000 সেন্টিমিটার কিউব দ্রবণে। তাহলে 1 মোল দ্রাব দ্রবীভূত রয়েছে কিসে? 1000 বাই ক্যাপিটাল এম সেন্টিমিটার কিউব দ্রবণে। তার মানে কোনো একটা জায়গায় যদি এই যে তড়িৎ বিশ্লেষ্য দ্রবণটা নিয়ে আমরা কাজ করছি, কোথাও যদি 1 মোল থাকে, মন দিয়ে শোনো সবাই, আমার এই ডেরিভেশনটা কিন্তু করানোর কোনো দরকার ছিল না। বোঝার চেষ্টা করো, স্টেপ ওয়াইজ করাচ্ছি এটা। এম মোল দ্রাব দ্রবীভূত রয়েছে 1000 সেন্টিমিটার কিউব দ্রবণে, তাহলে কোনো একটা জায়গায় যদি ওই তড়িৎ বিশ্লেষ্য দ্রবণের 1 মোল দ্রাব দ্রবীভূত থাকে, তার মানে সেখানকার আয়তনটা কত? আয়তনটা হচ্ছে 1000 বাই ক্যাপিটাল এম, যেখানে ক্যাপিটাল এম কি? ক্যাপিটাল এম হচ্ছে দ্রবণের মোলারিটি। ইজ দ্যাট ক্লিয়ার? সবাই বুঝতে পেরেছো? তাহলে 1 মোল তড়িৎ বিশ্লেষ্য দ্রবণের আয়তন কত বেরোচ্ছে? 1000 বাই ক্যাপিটাল এম। এবারে আমি এটা কেন বার করে রাখলাম? এত অবধি করো সবাই। ঘড়ি থেকে লিখবো তো? হ্যাঁ ঘড়ি থেকে লিখবো তো? ডেফিনেশনটা হ্যাঁ, কি ধরি লিখবো? থেকে লিখবে, তোমরা ধরি থেকে লিখবে। এটা লেখার দরকার নেই। এবার যদি তোমরা মনে করো এটা লিখে রাখতে চাও, কোনো মোলারিটি ভুলে গেছো, তাহলে সাইডে লিখে রাখতে পারো, বাট তোমাদের লেখাটা শুরু করা উচিত এখান থেকে। আই হোপ তোমাদের মধ্যে সবাই মোলারিটি পড়েছো আমার কাছে। এবার তোমাদের বাড়িতে প্র্যাকটিস করতে হবে, এগুলো রিভাইজ করতে হবে, নইলে মনে থাকবে না। আর একটা কথা তোমাদেরকে বলি, যা পড়া হয়েছে সাম আপ করতে থাকো। নভেম্বর মাস থেকে কিন্তু ফুল ফেজে পরীক্ষা নেব উইকলি। অক্টোবরের এন্ড বা নভেম্বর থেকে, আর ঠিক এইচএস এর প্যাটার্নেই পরীক্ষা নেব। তোমাদের দায়িত্ব তোমরা কিভাবে সাম আপ করবে। কাল তোমাদের পড়া ধরবো বলেছি। আমায় কিন্তু কাল কেউ এসে বলো না এই সপ্তাহে অনেক প্রবলেম ছিল, আমি পড়তে পারিনি, এই পরীক্ষা ছিল সেই পরীক্ষা ছিল। কেউ কিন্তু আমাকে এই কথাগুলো কালকে বলবে না, পড়া দেবে।
মুসলাম বা থাকুক। এবার আমি ছবিটা আঁকবো। তাহলে যে তড়িৎ বিশ্লেষ্য দ্রবণ নিয়ে আমরা কাজ করছি, যেহেতু তার মোলারিটি ক্যাপিটাল এম, তাই তার 1 মোল পরিমাণের আয়তন কত বেরোলো? 1000 বাই ক্যাপিটাল এম, যেখানে ক্যাপিটাল এম হচ্ছে মোলারিটি। আয়তনটা কত? সেন্টিমিটার কিউব। অবশ্যই আয়তন মানে সেন্টিমিটার কিউবই হবে। এবার ছবি আঁকছি আমি, মন দিয়ে সবাই দেখবে। এই হচ্ছে বিকার। আপেক্ষিক পরিবাহিতার সময় এই ঠিক সিমিলার একটা ছবি এঁকেছিলাম, বাট আজকে সেখানে পার্থক্যটা কি আছে? বলো দেখি, আপেক্ষিক পরিবাহিতার সময় যে ছবিটা এঁকেছিলাম তার সঙ্গে এখানে পার্থক্যটা কি আছে, যদি কেউ বলতে পারো। মানে অ্যানোড ক্যাথোড লেখা ছিল নিমজ্জিত না। করা নেই। বুঝতে পারলাম না আমি, কি বললে? একজন বলো, অন্বেষা বলো। মানে অ্যানোড ক্যাথোডটা এরকম কিছু বলার ছিল না তো। আর কেউ কিছু বলবে? ওই ছবিটাতে তড়িৎদ্বার দুটো পুরোটা নিমজ্জিত করা ছিল কিন্তু, আর এটাতে কোনো নেই। আচ্ছা, নিমজ্জিত এখানেও করা থাকতে পারতো। অন্য কেউ, আর কেউ কিছু বলবে? ওই ছবিটাতে ওদের মধ্যবর্তী ব্যবধান 1 সেন্টিমিটার এবং ক্ষেত্রফলটা 1 সেন্টিমিটার স্কোয়ার স্পেসিফাই করা ছিল, যেই কারণে ওদের আয়তনটা ফিক্স ছিল 1 সেন্টিমিটার কিউবই হবে। ভিতরে যে জায়গাটা ওটা 1 সেন্টিমিটার কিউবই হতে হতো। কিন্তু এখানে দেখো আমরা ব্যবধানটা 1 সেন্টিমিটার রাখলেও ক্ষেত্রফলগুলোকে কিন্তু মেনশন করে দিইনি, তার মানে ক্ষেত্রফলটা বেশি কম যা খুশি হতে পারে। হুইচ মিনস তোমাদেরকে যদি বলা হয় ঠিক এইটুকু এরিয়ার মধ্যে যে তড়িৎ বিশ্লেষ্য দ্রবণটা থাকবে, তোমরা তার আয়তনটা আমাকে বলো, বলতে পারবে? আগেরটাই বলতে পারছিলে 1 সেন্টিমিটার কিউব। কেন? কারণ ব্যবধানটা 1 সেন্টিমিটার, ক্ষেত্রফলটা 1 সেন্টিমিটার স্কোয়ার মাল্টিপ্লাই হয়ে গিয়ে হয়ে গেছিলো 1 সেন্টিমিটার কিউব। কিন্তু এখানে ক্ষেত্রফলটা আমি তোমাদেরকে বলে দিইনি। ক্ষেত্রফল যদি না বলে দিই, তাই তোমাদের আয়তনও বলা সম্ভব নয়। বাট একটা ইনফরমেশন তোমাদেরকে বলে দিয়েছি, সেটা কি? তোমরা জানো এই যে তড়িৎ বিশ্লেষ্য দ্রবণটা নিয়ে কাজ করছো, তার মোলারিটি কত? তার মোলারিটি হচ্ছে ক্যাপিটাল এম। তাই নতুন করে আর সেটা বলার দরকার নেই। শুধু একটা ইনফরমেশন বলে দিলাম যে এইটুকু সারফেসের মধ্যে, এইটুকু এরিয়ার মধ্যে বা এইটুকু ভলিউমের মধ্যে তড়িৎ বিশ্লেষ্য দ্রবণের 1 মোল পরিমাণ দ্রবীভূত রয়েছে। বুঝতে পারলে? তড়িৎ বিশ্লেষ্য দ্রবণটা 1 মোল পরিমাণ রয়েছে। কোথায় রয়েছে? এই দুটো তড়িৎদ্বারের মধ্যে। আচ্ছা, যেটা আমি বলছিলাম, আমি আরেকবার এই টপিকটা আলোচনা করি। সেটা কি? সেটা হচ্ছে এই যে এইটুকু যে এরিয়া, এই যে এইটুকু ভলিউমটা, এই ভলিউমটার মান কত বলতে পারবে? এটা কি 1 সেন্টিমিটার কিউব? না স্যার, এটা 1 সেন্টিমিটার কিউব নয়। এটা কত আমি জানি না। তাহলে একটা কাজ করি না, আমরা ধরে নিই যে ধরি 1 মোল দ্রাবের আয়তন, বা দ্রাব কেন বলছি বললে ভালো হতো, ধরি 1 মোল দ্রবণটির আয়তন আয়তন v সেন্টিমিটার কিউব। আমরা জানি, আমরা জানি 1 সেন্টিমিটার কিউব দ্রবণের পরিবাহিতা ইজ ইকুয়ালস টু কাপ্পা। তাহলে ভি সেন্টিমিটার কিউবের কত হবে গো? কাপ্পা ইন্টু ভি, রাইট? এবার ভেবে দেখো ডেফিনেশনটা কি বলেছে। প্রত্যেকে এবার ডেফিনেশনটার দিকে তাকাও। ডেফিনেশনে বলেছে কোনো তড়িৎ বিশ্লেষ্য পদার্থের দ্রবণের যে আয়তনে, আয়তনটা মেনশন করা নেই, যে আয়তনে উক্ত তড়িৎ বিশ্লেষ্যের 1 মোল দ্রবীভূত আছে। আচ্ছা, 1 মোল কোথায় দ্রবীভূত আছে? 1 মোল ঠিক এইটুকু ভলিউমের মধ্যে বা এইটুকু আয়তনের মধ্যে আছে। যে আয়তনটাকে আমরা কত ধরে নিয়েছি? ভি সেন্টিমিটার কিউব। তো কি বললাম? কোনো তড়িৎ বিশ্লেষ্য দ্রবণের পদার্থের দ্রবণের যে আয়তনে উক্ত তড়িৎ বিশ্লেষ্যের 1 মোল দ্রবীভূত আছে, সেই আয়তনের দ্রবণকে সঠিক 1 সেন্টিমিটার ব্যবধানে অবস্থিত, দেখো 1 সেন্টিমিটার ব্যবধান, 1 সেন্টিমিটার ব্যবধানে অবস্থিত দুটি উপযুক্ত আকারের তড়িৎদ্বারের মধ্যে রাখলে দ্রবণটির যে পরিবাহিতা হয় তাকে মোলার পরিবাহিতা বলে। তার মানে কি বুঝতে পারছো?
তার মানে হচ্ছে এই যে দুখানা 1 সেন্টিমিটার ব্যবধানে থাকা দুখানা তড়িৎদ্বার, তার মাঝখানে এই যে 1 সেন্টিমিটার দ্রবণটা রয়েছে, এই 1 সেন্টিমিটার এই যে 1 মোল পরিমাণ দ্রবণটা রয়েছে, এই 1 মোল পরিমাণ দ্রবণের পরিবাহিতাকেই আমরা মোলার পরিবাহিতা বলছি। ঠিক আছে, তোমরা আমাকে একটা কথা বলো, এই 1 মোল পরিমাণ দ্রবণের আয়তন কত ধরে নিয়েছি আমরা? ভি সেন্টিমিটার কিউব। 1 সেন্টিমিটার কিউবের পরিবাহিতা হয় কাপ্পা, তাহলে ভি সেন্টিমিটার কিউবের পরিবাহিতা কত হবে? কাপ্পা ইন্টু ভি। আমি কি সেটাই এটার মোলার পরিবাহিতা বলতে পারি না? সেটাকে কি আমি মোলার পরিবাহিতা বলতে পারি না? প্রত্যেকে বলো, পারি কি পারি না? হ্যাঁ। কেন বলো তো? কারণ দেখো, 1 মোল মানেই তো ভি সেন্টিমিটার কিউব, ধরে তো নিয়েছি আমি যে ওই 1 মোল যে জায়গাটা রয়েছে সেই জায়গাটার আয়তন হচ্ছে ভি সেন্টিমিটার কিউব। এবার 1 সেন্টিমিটার কিউবের পরিবাহিতা কাপ্পা, তাহলে ভি সেন্টিমিটার কিউবে কত হবে? কাপ্পা ইন্টু ভি। আর এই 1 মোল দ্রবণ যে পরিবাহিতা দেখায় সেটাকেই বলে মোলার পরিবাহিতা বা ল্যামডা এম। সো আই ক্যান সে না ল্যামডা এম ইজ ইকুয়ালস টু কাপ্পা ইন্টু ভি। এই কথাটা বুঝতে কারোর অসুবিধা হলে আমাকে বলবে। সো ল্যামডা এম ইজ ইকুয়ালস টু কাপ্পা ইন্টু ভি। 1 মোলের আয়তনই ভি সেন্টিমিটার কিউব, তাই ভি সেন্টিমিটার কিউবের পরিবাহিতা হচ্ছে কাপ্পা ইন্টু ভি। আর 1 মোল যে পরিবাহিতা দেখায় সেটাকেই বলে মোলার পরিবাহিতা। সো আই ক্যান সে মোলার পরিবাহিতা ল্যামডা এম ইজ ইকুয়ালস টু হচ্ছে কাপ্পা ইন্টু ভি। এবার তোমরা আমাকে বলো, এই ভি এর আমি কিছু মান বার করেছিলাম, সেই মানটা কত ছিল? এই ভি এর আমি কিছু মান বার করেছি 1000/m। 1000/m। ভেরি গুড, কারণ এটাই তো 1 মোল দ্রাবের আয়তন ছিল। সো আই ক্যান রাইট ল্যামডা এম ইজ ইকুয়ালস টু কাপ্পা ইন্টু 1000/M। তোমরা যে কোনো জায়গায় যে কোনো বই ঠই খোলো, ফর্মুলাটা ডিরেক্ট দেওয়া আছে। হ্যাঁ, ডেরিভেশন আছে, মাথার উপর দিয়ে বেরোবে। আমার মনে হয় এটা তোমাদের ক্লিয়ার হওয়া উচিত। প্রত্যেকটা স্টেপ কিন্তু আমরা ইন্ডিভিজুয়ালি ব্রেক করেছি, তোমাদের ক্লিয়ার হওয়াটা উচিত। এরপরে যদি ক্লিয়ার না হয় আমাকে জিজ্ঞেস করে নেবে, নো প্রবলেম, কিন্তু কালকে আমার আর ডাউট চাই না। ঠিক আছে? লিখে নাও প্রত্যেকে। ছবিটা এখানে হ্যাঁ, ছবিটা তো অবশ্যই আঁকবে। আমি এখানে যা করব সব আঁকবে, আমাকে জিজ্ঞেস করতে হবে না। তোমাদের আগের দিন আমি যা যা পড়িয়েছি, ওহমের সূত্র, রোধের সংজ্ঞা, আপেক্ষিক রোধের সংজ্ঞা, কিচ্ছু দেবে না এগুলো। যদি ভাগ্য ভালো থাকে তাহলে পেয়ে যাবে, ইজি কোশ্চেন। দিলে মোলার পরিবাহিতা বা তুল্যাঙ্ক পরিবাহিতাই দেবে। মোলার পরিবাহিতা করলাম, এরপরে তুল্যাঙ্ক পরিবাহিতায় যাবো, বাট তার আগে এটার এককটা আমাদের বার করতে হবে। আচ্ছা, কাকে জিজ্ঞেস করব? পৌশালী, আনমিউট করো। কাপ্পার একক বলো আমাকে। ওহম ইনভার্স, সরি, মো ইনভার্স, সেন্টিমিটার ইনভার্স, মো ইন সরি ওহম ইনভার্স আর সেন্টিমিটার কারণ ইনভার্স। ওহম ইনভার্স মানেই হচ্ছে আমাদের মো, তো মো সেন্টিমিটার ইনভার্স বা ওহম ইনভার্স সেন্টিমিটার ইনভার্স। এসআইতে বললে ওহম ইনভার্স মিটার ইনভার্স বা মো মিটার ইনভার্স। আর একটু আমরা বলতে পারি সাইমেন্স সেন্টিমিটার ইনভার্স বা সাইমেন্স মিটার ইনভার্স। ওকে, তো হেডিং দাও, মোলার পরিবাহিতার একক। মোলার পরিবাহিতার একক। মোলার পরিবাহিতার একক।
আচ্ছা, এবার প্রত্যেকটা টার্ম একটু আমরা মনে করি। কাপ্পা জিনিসটা কী ছিল? আপেক্ষিক পরিবাহিতা। ক্যাপিটাল এমটা কী ছিল? মোলারিটি। তো আমি যদি একক বসাই, এটা হয়ে যাবে হোম ইনভার্স সেন্টিমিটার ইনভার্স, তাই তো? কাপ্পাটা 1000 তো একটা নাম্বার, তো ওটা লেখা না লেখার কোনো মানে হয় না। বৈশালী মোলারিটির একক কী হয়? মোল লিটার ইনভার্স। মোল লিটার ইনভার্স। বা আরেকটাও ছিল, মনে করে দেখো। এরম অবস্থা হচ্ছে কেন? গ্রাম মোল লিটার ইনভার্স। আরেকটাও ছিল গ্রাম মোল, মানে গ্রাম মলিকিউল। যাকে মোলারিটির একক হচ্ছে মোল লিটার ইনভার্স। মোল লিটার ইনভার্স। বা লিখতে পারি মোল মোল পার 1000 সেন্টিমিটার কিউব, এটাও বলতে পারি আমরা মোল পার 1000 সেন্টিমিটার কিউব। ঠিক আছে? যদি উপর দিকে মাল্টিপ্লাই করি, দেখো ভেবে দেখো, যদি উপর দিকে মাল্টিপ্লাই করি, ওহম ইনভার্স সেন্টিমিটার ইনভার্স ইন্টু 1000 সেন্টিমিটার কিউবটা উপর দিকে উঠবে, তাই তো? 1000 সেন্টিমিটার কিউবটা উপর দিকে উঠবে, মন দিয়ে শুনবে। ডিভাইডেড বাই নিচে মোল থাকবে। এখন তোমাদের মনে হতে পারে, তাহলে কি এককের মধ্যে এই 1000টা থেকে যাবে? এককের মধ্যে এই 1000টা কি থেকে যাবে? না। কেন থাকবে না বলো তো? কারণ ফর্মুলায় আমরা আলাদা করে এই জন্য 1000 মাল্টিপ্লাই করে নিচ্ছি। তাই এককে যেহেতু আমরা ভালো লাগে না। হ্যালো। হ্যাঁ, আমি পড়ে উঠে ফোন করছি, এখন না, দেরি হবে, আমি পড়ে উঠে ফোন করছি। ওর ব্যাং কী বলছিলাম গো? হ্যাঁ, তো এককে যাতে 1000টা না আসে, সেই জন্য আমরা ফর্মুলাতে আগে থেকে 1000 মাল্টিপ্লাই করে রেখেছি। তাই এককেই 1000টাকে আনার কোনো দরকার নেই। ঠিক আছে? তো তাহলে আমাদের ফর্মুলাটা, এককটা কি দাঁড়াচ্ছে আলটিমেটলি? এককটা দাঁড়াচ্ছে হচ্ছে ওহম ইনভার্স সেন্টিমিটার ইনভার্স, আর সেন্টিমিটার কিউব মাল্টিপ্লাই হয়ে গিয়ে হয়ে যাবে এটা সেন্টিমিটার স্কোয়ার। আর মোলটা উপরে উঠলে হয়ে যাবে মোল ইনভার্স। তাহলে কি এলো? ওহম ইনভার্স সেন্টিমিটার স্কোয়ার মোল ইনভার্স। কাল জিজ্ঞেস করবো ওহম ইনভার্সকে আমরা কি লিখতে পারি? ওহম ইনভার্সকে আমরা এটাও লিখতে পারি মো সেন্টিমিটার স্কোয়ার মোল ইনভার্স। ঠিক আছে? আর যদি সাইমেন্স দিয়ে আমরা বলতে চাই, যদি সাইমেন্স দিয়ে বলি, তাহলে সাইমেন্স সেন্টিমিটার স্কোয়ার মোল ইনভার্স। এটা গেল এসআই, এটা গেল পুরোটাই সিজিএস। যদি এসআই এর কথা বলি, তাহলে কী হবে? ওহম ইনভার্স মিটার স্কোয়ার মোল ইনভার্স, বা মো মিটার স্কোয়ার মোল ইনভার্স, অর সাইমেন্স মিটার স্কোয়ার মোল ইনভার্স। ঠিক আছে? মোকে তো আরও অনেকভাবে লেখা যায়, এভাবে লেখা যেতে পারে, এভাবে লেখা যেতে পারে। লিখে ফেলো। তোমাদের এই কোশ্চেন থাকবেই, মোলার পরিবাহিতার সংজ্ঞা এবং একক। তাহলে আরেকবারের জন্য আমি জাস্ট সংজ্ঞাটাকে একটু তোমাদেরকে বুঝিয়ে দিতে চাইছি। আই এম নট রিপিটিং দ্য বুকিশ ডেফিনেশন, আমি তোমাদের জাস্ট জিনিসটাকে সেটা বোঝাচ্ছি। ডেফিনেশনটা সেইভাবে বলছি। প্রথম কথা মনে রাখতে হবে, এখানে ভলিউমটা ফিক্সড নয়, তাই ক্ষেত্রফলগুলোকে 1 সেন্টিমিটার স্কোয়ার বলা যাবে না। যখন আমি 12-এ পড়তাম, আমার কাছে এটা অনেক বড় কনফিউশন ছিল যে স্যার আমাকে আপেক্ষিক পরিবাহিতার সময় বলেছিল 1 সেন্টিমিটার স্কোয়ার ক্ষেত্রফল। তাহলে বইতে মোলার পরিবাহিতা আর এখনো তুল্যাঙ্ক পরিবাহিতা তোমরা শেখোনি, মোলার পরিবাহিতাতে কেন 1 সেন্টিমিটার স্কোয়ারটা মেনশন করে দেওয়া নেই? তাহলে কি বইতে ভুল করলো? না, বই ভুল করেনি। আপেক্ষিক পরিবাহিতে 1 সেন্টিমিটার স্কোয়ার মেনশন করা ছিল কারণ আয়তনটাকে 1 সেন্টিমিটার কিউব পড়তে হবে। বাট বিভিন্ন তড়িৎ বিশ্লেষ্য দ্রবণের ক্ষেত্রে 1 মোলের আয়তন আলাদা আলাদা হতে পারে। তাই বাবারে, তো কি বলছিলাম? তো সেক্ষেত্রে কোন দ্রবণের জন্য কত আয়তন লাগবে সেটা আমরা জানি না, সেই জন্য না আমরা পরিবাহীটাকে ফিক্স করিনি, পরিবাহীটাকে 1 সেন্টিমিটার স্কোয়ার বলিনি আমরা এখানে, পরিবাহীর পাথ দুটোকে। তো সেক্ষেত্রে আমরা ভলিউমটাকে র্যান্ডাম ছেড়ে দিয়েছি। শুধু এইটা আমরা খেয়াল রাখবো যে দুটো পাতের মধ্যে যেন সবসময় 1 মোল দ্রবণ থাকে। ওই 1 মোল দ্রবণ দুটো পরিবাহী পাতের মধ্যে যদি রাখা হয়,
এবং পাত দুটির মধ্যবর্তী দূরত্ব যদি 1 সেন্টিমিটার হয়, তবে ওই 1 মোল তড়িৎবিশ্লেষ্য দ্রবণ দ্বারা যে পরিবাহিতা কাজ বা পরিবাহিতা হয় তাকেই বলা হয় উক্ত দ্রবণের মোলার পরিবাহিতা। বুঝতে পারলে? তো ডেফিনেশনটা ওরা কী বলেছে, কোনো তড়িৎবিশ্লেষ্য পদার্থের দ্রবণের যে আয়তনে কোনো তড়িৎবিশ্লেষ্য পদার্থের দ্রবণের যে আয়তনে উক্ত তড়িৎবিশ্লেষ্যের 1 মোল দ্রবীভূত আছে, সেই আয়তনের দ্রবণকে সঠিক তনুশ্রী, কী ব্যাপার? স্যার আজকে হট করে আমাদের এক্সট্রা ম্যাথ ক্লাস নিয়ে নিয়েছে, ওর জন্য লেট হয়ে গেছে। যদি কোনো এক্সট্রা ক্লাস আমার পড়ার দিনে পড়ে যায় তাহলে ওই ক্লাসটাই করবে, মাঝখানে আর ঢোকার দরকার নেই। আমি অন্য কোনো টিচারের টাইমের সময় এক্সট্রা ক্লাস ফেলবো? নিশ্চয়ই না। কোনো তড়িৎবিশ্লেষ্য পদার্থের দ্রবণের যে আয়তনে উক্ত তড়িৎবিশ্লেষ্যের 1 মোল দ্রবীভূত আছে, সেই আয়তনের দ্রবণকে সঠিক 1 সেন্টিমিটার ব্যবধানে অবস্থিত দুটি উপযুক্ত আকারের তড়িৎদ্বারের মধ্যে রাখলে দ্রবণটির যে পরিবাহিতা হয় তাকে মোলার পরিবাহিতা বলে। তাহলে এক্ষেত্রে ভলিউমটা ফিক্সড নয়, ভলিউমটা দুটো তড়িৎদ্বারের মধ্যে 1 মোল তড়িৎবিশ্লেষ্য দ্রবণ রয়েছে, আর সেই 1 মোল তড়িৎবিশ্লেষ্য দ্রবণের পরিবাহিতাকেই মোলার পরিবাহিতা বলে। ক্লিয়ার? তোমাদেরকে একটা জিনিস আমি একটু বলি, এই যে ডেরিভেশনটা আমি তোমাদেরকে করালাম, দিস ডেরিভেশন ইজ নট রিকোয়ার্ড। প্র্যাকটিক্যালি বলছি, ডেরিভেশনটার কোনো দরকার নেই যদি তোমরা শুধু ডেফিনেশনটা একদম মুখস্থ রাখতে পারো, আর যদি তোমরা এই ফর্মুলাটা মনে রাখতে পারো, আর যদি তোমরা এই ইউনিটটা মনে রাখতে পারো। তোমাদের পরীক্ষায় কোশ্চেন কী দেবে? পরীক্ষায় কোশ্চেন দেবে, ফার্স্ট কোশ্চেনটা থাকবে মোলার পরিবাহিতা কী, এর একক লেখো। মোলার পরিবাহিতার সংজ্ঞা লিখে কেউ যদি এই রিলেশনটা, তোমাদের একটা খুব টেন্ডেন্সি আমি লক্ষ্য করেছি, সংজ্ঞা লেখো কিন্তু তার যদি কোনো ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন থাকে সেটা লেখো না। ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন যদি কেউ না লিখে থাকো, আচ্ছা আরেকটা কথা একটু বলে দিই, ভুলে যাবে নইলে। আমি একটা অর্গ্যানিকের গ্রুপ অলরেডি খুলেছি, যাতে অর্গ্যানিকের একটা ক্লাস হয়েছে, যাদেরকে ওই গ্রুপে অ্যাড করিনি, তোমাদের মধ্যে যে 5-6 জন 4-5 জন রয়েছে বা 5-6 জন রয়েছে যাদেরকে আমি গ্রুপে অ্যাড করিনি অর্গ্যানিকের, তাদের অর্গ্যানিকের ক্লাস হবে হচ্ছে মঙ্গল আর বুধবার রাত 9:30। মানে নেক্সট ক্লাস তোমাদের হবে হচ্ছে মঙ্গলবার রাত 9:30। খেয়াল রেখো, যাদেরকে অ্যাড করিনি ক্লাস হয়ে যাওয়ার পরে গ্রুপে একটু মেসেজ করে দিও, বা অর্গ্যানিকের ক্লাস যার আগের দিন হয়নি। ওকে, তো তোমরা যদি সংজ্ঞাটা মনে রাখতে পারো, এই রিলেশনটা মনে রাখতে পারো, আর এককটা মনে রাখতে পারো, দ্যাট উইল বি ফাইন। ডেরিভেশন ইজ নট রিকোয়ার্ড, ডেরিভেশন কেউ জানতে চাইবে না তোমাদের কাছে। এই কোশ্চেনটা 2 মার্কস থাকবে, 1 mark for definition and the relation, and the one rest marks is for the unit। এইটুকু যদি করতে পারো হয়ে গেল, আমার তো ডেরিভেশন জানার দরকার নেই। এবার তোমাদের যদি মনে হয় যে এই রিলেশনটা কী করে এলো, সেক্ষেত্রে তোমরা ডেরিভেশনটা দেখতে পারো, বাকি দেখার দরকার নেই। নেক্সট হেডিং দাও, তুল্যাঙ্ক পরিবাহিতা। তুল্যাঙ্ক পরিবাহিতা, তুল্যাঙ্ক পরিবাহিতা। তুল্যাঙ্ক পরিবাহিতা। ওকে, আগে আমরা ডেফিনেশনটা লিখি, তারপর আমি তোমাদেরকে বোঝাচ্ছি। লেখো, আবারও বলছি, তুল্যাঙ্ক পরিবাহিতার ক্ষেত্রেও একই ব্যাপার, ডেফিনেশন মুখস্থ থাকতে হবে, কালকে পড়া ধরবো। রিলেশন মুখস্থ থাকতে হবে, ইউনিট মুখস্থ থাকতে হবে, ডেরিভেশন ইজ নট রিকোয়ার্ড। লেখো, কোনো তড়িৎবিশ্লেষ্য পদার্থের দ্রবণের যে আয়তনে উক্ত তড়িৎবিশ্লেষ্যের 1 গ্রাম তুল্যাঙ্ক পরিমাণ
গ্রাম তুল্যাঙ্ক পরিমাণ দ্রবীভূত আছে, দ্রবীভূত আছে সেই আয়তনের দ্রবণকে, সেই আয়তনের দ্রবণকে সঠিক 1 সেন্টিমিটার ব্যবধানে অবস্থিত, সঠিক 1 সেন্টিমিটার ব্যবধানে অবস্থিত দুটি উপযুক্ত, দুটি উপযুক্ত দুটি উপযুক্ত আকারের তড়িৎদ্বারের মধ্যে রাখলে, দুটি উপযুক্ত আকারের তড়িৎদ্বারের মধ্যে রাখলে দ্রবণটির যে পরিবাহিতা হয়, দ্রবণটির যে পরিবাহিতা হয় ওয়ান সেন্টিমিটার ব্যবধানে অবস্থিত দুটো উপযুক্ত আকারের তড়িৎদ্বারের মধ্যে রাখলে দ্রবণটির যে পরিবাহিতা হয়, দ্রবণটির যে পরিবাহিতা হয় তাকে তুল্যাঙ্ক পরিবাহিতা বলে, তাকে তুল্যাঙ্ক পরিবাহিতা বলে। দাড়ি দিয়ে লেখো, তুল্যাঙ্ক পরিবাহিতাকে ল্যামডা দ্বারা প্রকাশ করা হয়, তুল্যাঙ্ক পরিবাহিতাকে ল্যামডা দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে, সো দ্য ডিফারেন্স ইজ মোলার পরিবাহিতাকে ল্যামডা এম দ্বারা প্রকাশ করা হয় আর তুল্যাঙ্ক পরিবাহিতাকে শুধু ল্যামডা দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে, সাইনটা কীরকম বলেছি, ঠিক উল্টো ভি এর মতো, তারপর এদিকে একটা ঢুকবে আর এদিকে একটা ঢুকবে। ঠিক আছে, আচ্ছা এই ডেরিভেশনটা করানোর আগে তো তাহলে এই ডেরিভেশনটা করানোর আগে আমরা নর্মালিটি ডেফিনেশনটা একটু মনে করে নিই। ঠিক আছে, দ্রবণের চ্যাপ্টারে পড়িয়েছিলাম নর্মালিটি। কার মনে আছে নর্মালিটির ডেফিনেশন বলো? মোলারিটির এক লিটার হ্যাঁ বলো বলো বলো। প্রতি 1 লিটার দ্রবণে কোনো দ্রাবের দেখো যত বৈশালী, একটা কথা তোমাকে বলি, ঠিক আছে আমি ঠিকই বলছো, আমি জাস্ট এটাই জিজ্ঞেস বলবো যে প্রতি বললে আর 1 লিটার বলবে না, প্রতি লিটার দ্রবণে বলো, এবার বলো। প্রতি লিটার দ্রবণে কোনো দ্রাবের যত গ্রাম তুল্যাঙ্ক দ্রবীভূত থাকে তো গ্রাম তুল্যাঙ্কের সংখ্যাকে ওই দ্রবণের নর্মালিটি বলে। এবং ধুকতে ধুকতে বলছো কেন, এনার্জি নেই নাকি? ডেফিনেশনটা হচ্ছে প্রতি লিটার কোনো দ্রবণে, প্রতি লিটার বা 1000 সেন্টিমিটার কিউব কোনো দ্রবণে কোনো দ্রাবের যত গ্রাম তুল্যাঙ্ক, এটা আবার একটা নতুন একক, গ্রাম তুল্যাঙ্ক। এভাবে লেখা হয়, এভাবে লেখা হয়, বাংলা লেখে এভাবে গ্রাম তুল্যাঙ্ক। চাইলে এটা ডেফিনেশনটা পাশে তোমরা লিখে রাখতে পারো, গ্রাম তুল্যাঙ্ক। ইংলিশে কীভাবে লেখে? জিএম হাইফেন দিয়ে ইকুইভ্যালেন্ট, তাই তো, গ্রাম ইকুইভ্যালেন্ট। শর্টে এভাবেও লেখা হয়, শর্টে
GM হাইফেন দিয়ে EQUIV, গ্রাম ইকুইভো বলা হয়, ঠিক আছে। সো নর্মালিটির সংজ্ঞাটা কি? প্রতি লিটার বা 1000 সেন্টিমিটার কিউব দ্রবণে কোনো দ্রাবের যত গ্রাম তুল্যাঙ্ক দ্রবীভূত থাকে, গ্রাম তুল্যাঙ্কের উক্ত সংখ্যাটিকে বলা হয় নর্মালিটি। মোলারিটির সংজ্ঞা কী ছিল? প্রতি লিটার বা 1000 সেন্টিমিটার কিউব দ্রবণে কোনো দ্রাবের যত মোল, মোলেরই আরেকটা পরিমাণ হচ্ছে, মানে একই জিনিস হচ্ছে গ্রাম মোল বা গ্রাম অণু যেটাকে বলা হয়। তাহলে প্রতি লিটার বা 1000 সেন্টিমিটার কিউব কোনো দ্রবণের কোনো দ্রবণে কোনো দ্রাবের যত গ্রাম মোল বা মোল দ্রবীভূত থাকে, গ্রাম মোলের উক্ত সংখ্যাটিকে উক্ত দ্রবণের মোলারিটি বলে। আর ইউনিটটা চেঞ্জ করে যদি গ্রাম তুল্যাঙ্কে চলে যাওয়া যায়, তাহলে যদি কি বলবো? প্রতি লিটার বা 1000 সেন্টিমিটার কিউব কোনো দ্রবণের কোনো দ্রাবের যত গ্রাম তুল্যাঙ্ক পরিমাণ দ্রবীভূত থাকে, গ্রাম তুল্যাঙ্কের উক্ত সংখ্যাটিকে দ্রবণটির নর্মালিটি বলা হয়। তো যদি আমি বলি কোনো একটা দ্রবণের নর্মালিটি 0.4 ব্র্যাকেটে ক্যাপিটাল এন, নর্মালিটিকে এন দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, ঠিক আছে। এর মানে কি? অর্থাৎ হচ্ছে 1000 সেন্টিমিটার কিউব দ্রবণে 0.2 গ্রাম তুল্যাঙ্ক বা গ্রাম ইকুইভ্যালেন্ট দ্রাব উপস্থিত বা দ্রাব বর্তমান বা দ্রাব দ্রবীভূত রয়েছে। ঠিক আছে, কি বললাম তাহলে? 0.4 নর্মালিটি মানে হচ্ছে 1000 সেন্টিমিটার কিউব দ্রবণে, ওহো 0.4 হবে এটা, সরি 0.4, 1000 সেন্টিমিটার কিউব দ্রবণে 0.4 গ্রাম ইকুইভ্যালেন্ট দ্রাব দ্রবীভূত রয়েছে। কাকে জিজ্ঞেস করি? সঞ্চারী বলো। তাহলে যদি আমি বলে দিই, ধরি তড়িৎ বিশ্লেষ্য দ্রবণের নর্মালিটি ক্যাপিটাল এন, সঞ্চারী কথাটার মানেটা কি? প্রতি 1000 সেন্টিমিটার কিউব দ্রবণে দ্রাবের n গ্রাম তুল্যাঙ্ক দ্রবীভূত আছে। বাহ, ভেরি গুড। প্রতি 1000 সেন্টিমিটার কিউব দ্রবণে কোনো দ্রাবের বা তড়িৎ বিশ্লেষ্য দ্রবণের এন গ্রাম তুল্যাঙ্ক দ্রবীভূত আছে, ঠিক আছে। লেখো, ধরি তড়িৎ বিশ্লেষ্য দ্রবণের নর্মালিটি ক্যাপিটাল এন, অর্থাৎ এন গ্রাম তুল্যাঙ্ক দ্রবণের আয়তন হ্যাঁ হ্যালো, বল। শুনেছি। হ্যাঁ, ভালো হয়েছে। হ্যাঁ, না একদম ঠিকই আছে, এটা একদম ঠিক আছে। হুম, ঠিক আছে। ধুর, কোনো চাপের ব্যাপার না। হুস, ঠিক আছে। আচ্ছা, দেখো, তাহলে সঞ্চারী যেটা বললো যে এন গ্রাম তুল্যাঙ্ক দ্রবণের আয়তন কত? 1000 সেন্টিমিটার কিউব, বা 1000 সেন্টিমিটার কিউব দ্রবণে এন গ্রাম তুল্যাঙ্ক দ্রাব দ্রবীভূত রয়েছে। তাহলে আমাকে বলতে পারবে এন গ্রাম তুল্যাঙ্কের দ্রবণের আয়তন যদি 1000 সেন্টিমিটার কিউব হয়, তাহলে 1 গ্রাম তুল্যাঙ্ক দ্রবণের আয়তন কত হবে? 1000/n, ঠিক আছে। এত অবধি করে নাও। এই গ্রামটাতে জিএম কেন লিখি? আচ্ছা, এটা নিয়ে আলোচনা করেছিলাম আমি আগে। জিএমটা এখানে গ্রাম একক নয়, এটা একটা লোকের নাম। যেমন আমি বললাম যে তোমার যে নামের যে ইনিশিয়াল, বৈশালী মজুমদার নামটা লেখার নিয়মটা কি? B.M, ইনিশিয়াল লেখার তো একটা নিয়ম। এবার আমি কোথাও একটা, মানে তোমাকে নিক নেম দিয়ে তোমাকে ডাকছি, বা তোমাকে ভাই বললাম যে এই বই এদিকে আয়, ঠিক আছে। তো এটা হচ্ছে আমার, মানে আমি তোমাকে ইন্ডিকেট করছি, মানে তোমাকে আমি ডাকছি, তোমার একটা নাম আমি দিয়ে দিয়েছি বই বলে। বাট অ্যাকচুয়ালি ইওর ইনিশিয়াল ইজ BM, রাইট? এটা তো আমি চেঞ্জ করতে পারি না।
যখন তোমাকে আমি জিজ্ঞেস করবো তোমার ইনিশিয়ালটা কি, যখন তোমাকে তোমার ইনিশিয়াল দিয়ে আমি ডাকবো, সো আই হ্যাভ টু কল ইউ বাই বিএম। বাট তোমাকে আমি যে কোনো রকম নাম দিতে পারি, সেরকমভাবে এটা একটা যে একটা নাম দেওয়া হয়েছে গ্রাম ইকুইভ্যালেন্ট। তো যেহেতু এটা ইউনিট নয়, ইট ইজ ইট ইজ টোটালি আ নেম, গ্রাম ইকুইভ্যালেন্ট, সেই জন্য জিএম দিয়ে লেখা হচ্ছে। এটা আমার নোটেশন না, এটা গ্রাম একক নয়, পুরোটাই নাম, পুরো এককটাই হচ্ছে গ্রাম তুল্যাঙ্ক বা গ্রাম ইকুইভ্যালেন্ট। তো ওটা লেখার নিয়মটা এরকম, জিএম। আচ্ছা, ছবি আঁকছি। ভালো নাম তো বই। দেখো, এখানেও আমরা ওদের মধ্যবর্তী ব্যবধান রেখেছি 1 সেন্টিমিটার, কিন্তু ক্ষেত্রফল বলে দিইনি, তাহলে আয়তনটাও আমাদের অজানা। কিন্তু এইটুকু বলে দিয়েছি যে ওদের মধ্যে 1 গ্রাম ইকুইভ্যালেন্ট দ্রাবটা রয়েছে, ঠিক আছে। ধরি 1 গ্রাম ইকুইভ্যালেন্ট দ্রবণের আয়তন ভি সেন্টিমিটার কিউব। আমরা জানি 1 সেন্টিমিটার কিউব দ্রবণের, পায়েল, 1 সেন্টিমিটার কিউব দ্রবণের পরিবাহিতাকে কি দিয়ে লেখা হয়? অঙ্কিত, 1 সেন্টিমিটার কিউব দ্রবণের পরিবাহিতাকে কি দিয়ে লেখা হয়? কাপ্পা স্যার। যেটাকে আমরা বলি আপেক্ষিক পরিবাহিতা। ভেরি গুড। সুতরাং ভি সেন্টিমিটার কিউব দ্রবণের পরিবাহিতা কাপ্পা ইন্টু ভি। সুতরাং তুল্যাঙ্ক পরিবাহিতা ল্যামডা ইজ ইকুয়ালস টু কী হবে? কাপ্পা ইন্টু ভি। কেন কেন এটাকে তুল্যাঙ্ক পরিবাহিতা কেন বলছি? কারণ অ্যাকর্ডিং টু দ্য ডেফিনেশন, 1 সেন্টিমিটার ব্যবধানে থাকা দুটো তড়িৎদ্বারের মধ্যবর্তী 1 গ্রাম ইকুইভ্যালেন্ট তড়িৎ বিশ্লেষ্য দ্রবণের পরিবাহিতাকেই তুল্যাঙ্ক পরিবাহিতা বলে। তো 1 গ্রাম ইকুইভ্যালেন্ট তড়িৎ বিশ্লেষ্য দ্রবণের আয়তনকেই তো আমরা ভি সেন্টিমিটার কিউব ধরে নিয়েছি। তো ভি সেন্টিমিটার কিউবের পরিবাহিতা কত হচ্ছে? কাপ্পা ইন্টু ভি। ওটাই তো হবে তার মানে তুল্যাঙ্ক পরিবাহিতা, কারণ 1 গ্রাম ইকুইভ্যালেন্টের পরিবাহিতাকেই তো ল্যামডা বলে। সো ল্যামডা ইজ ইকুয়ালস টু কী আসছে? কাপ্পা ইন্টু ভি। আর ভি এর আমরা কী মান বার করেছি গো? এই 1 গ্রাম ইকুইভ্যালেন্টের দ্রবণের আয়তন কত বার করে নিচ্ছি আমরা? 1000/n। তাহলে আগেরটা হয়েছিল 1000/m, এখানে এসছে 1000/n, 1000/n, রাইট? So this is the relation and you have to remember these only, definition and this relation. যদি তোমরা এই ডেরিভেশনটা বাড়িতে প্র্যাকটিস নাও করো, যদি এটা মুখস্থ নাও করো, আমার কিচ্ছু যায় আসে না, তোমাকে শুধু এটা মনে রাখতে হবে। এটা মনে রাখতে পারলেই আমি খুশি। সো ল্যামডা এম ইজ ইকুয়ালস টু যেরকম এসেছিলো আমাদের কাপ্পা ইন্টু 1000/m, সেরকমভাবে ল্যামডা ইজ ইকুয়ালস টু হচ্ছে কাপ্পা ইন্টু 1000/n।
হয়ে গেছে? লেখো। তুল্যাঙ্ক পরিবাহিতার একক। তুল্যাঙ্ক পরিবাহিতার একক ল্যামডা ইজ ইকুয়ালস টু কাপ্পা ইন্টু 1000/n। 1000/n। কাপ্পার একক কি হয়? ওহম ইনভার্স, সেন্টিমিটার ইনভার্স। 1000টা একটা নাম্বার, তাই আমি আর নিচ্ছি না। নর্মালিটির একক কি হয় আমরা জানি, গ্রাম ইকুইভ্যালেন্ট বা গ্রাম তুল্যাঙ্ক যেটাকে বলে, গ্রাম ইকুইভ্যালেন্ট পার লিটার, বা আমরা বলতে পারি পার 1000 সেন্টিমিটার কিউব, তাই তো? উঠে গেলে কি হবে? ওহম ইনভার্স, সেন্টিমিটার ইনভার্স, 1000 সেন্টিমিটার কিউব ডিভাইডেড বাই গ্রাম ইকুইভ্যালেন্ট। এবার দেখো, ভেবে দেখো একটা জিনিস, 1000টা অলরেডি তো ফর্মুলাতে দেওয়া রয়েছে, তাই এখান থেকে আমরা সরিয়ে দিতেই পারি এটাকে। তো কি চলে আসবে? এটা ওহম ইনভার্স সেন্টিমিটার স্কোয়ার হয়ে যাবে। দ্য অনলি ডিফারেন্স ইস, ওটা হয়েছিল মোল ইনভার্স, এটাই হয়ে যাবে হচ্ছে গ্রাম ইকুইভ্যালেন্ট ইনভার্স বা গ্রাম তুল্যাঙ্ক ইনভার্স। সো ওহম ইনভার্স সেন্টিমিটার স্কোয়ার বা মো সেন্টিমিটার স্কোয়ার গ্রাম ইকুইভ্যালেন্ট ইনভার্স, or ওহম ইনভার্স মিটার স্কোয়ার গ্রাম ইকুইভ্যালেন্ট ইনভার্স, বা ওহম ইনভার্স মিটার স্কোয়ার গ্রাম ইকুইভ্যালেন্ট ইনভার্স। ঠিক আছে? বা সাইমেন্স দিয়ে আমরা লিখতে পারি সাইমেন্স সেন্টিমিটার স্কোয়ার গ্রাম ইকুইভ্যালেন্ট ইনভার্স। সাইমেন্স, এখানে কি দুটো সেমই লিখছে? কোন দুটো সেম লিখলাম গো? দুটোই ওরম লিখেছে, ও সেকেন্ড তো আচ্ছা, হ্যাঁ রে, মো করে নাও, মো করে নাও, মো মো মিটার স্কোয়ার গ্রাম ইকুইভ্যালেন্ট ইনভার্স লিখে ফেলো। ওকে, লেখো। আজকে লাস্ট টপিক, মোলার পরিবাহিতা ও তুল্যাঙ্ক পরিবাহিতার মধ্যে সম্পর্ক। মোলার পরিবাহিতা ও তুল্যাঙ্ক পরিবাহিতার মধ্যে সম্পর্ক তোমাদের কাল ঠিক এতটাই পড়া থাকবে। মোলার পরিবাহিতা ও তুল্যাঙ্ক পরিবাহিতার মধ্যে সম্পর্ক। কী সম্পর্ক? আচ্ছা, আরেকটা যেটা বললাম, ক্লাস শেষ হয়ে যাওয়া মাত্রই আমাকে, যাদেরকে আমি অ্যাড করিনি অর্গ্যানিকের কোনো গ্রুপে, এক্ষুনি আমাকে মেসেজ করবে, মানে যাদের ক্লাসটা হয়নি লাস্ট। কারণ তোমাদের তাদেরকে আমি অ্যাড করিনি যাদের সোম, এই বৃহস্পতি, সোম বা রবি, সোম আর বৃহস্পতি তোমাদের হয় না, তার জন্য। এনিওয়েজ, সো সম্পর্ক কাকার মধ্যে? মোলার পরিবাহিতা এবং তুল্যাঙ্ক পরিবাহিতা। মোলার পরিবাহিতা কি হয়? ল্যামডা এম ইজ ইকুয়ালস টু কাপ্পা ইন্টু 1000/মোলারিটি। আর তুল্যাঙ্ক পরিবাহিতা কি হয়? কাপ্পা ইন্টু 1000/নর্মালিটি। তো যদি আমি মোলার পরিবাহিতা বাই তুল্যাঙ্ক পরিবাহিতা করে দিই, করলে কি হবে?
কাপ্পা ইন্টু 1000 বাই এম ডিভাইডেড বাই কাপ্পা ইন্টু 1000 বাই এন। কাপ্পা কাপ্পা কাটিয়ে গেল, 1000 কাটিয়ে গেল, এন উপরে উঠবে, তো সব কেটে যাওয়ার পর এন বাই এম পড়ে থাকছে, তাই তো? কাপ্পা কাপ্পা কেটে গেছে, 1000 কেটে গেছে, তাহলে এন বাই এম, কারণ এনটা উপরে চলে গেল, এমটা নিচে থাকলো। সো ল্যামডা এম বাই ল্যামডা ইজ ইকুয়ালস টু আসছে হচ্ছে আমাদের নর্মালিটি বাই মোলারিটি। অ্যান্ড ব্লক দিস ওয়ান। কালকে এখান থেকে একটা ডিরাইভ ফর্ম তোমাদের করাবো, ভ্যালেন্সি ফ্যাক্টর মনে আছে আশা করি, কালকে একবার করিয়ে দিয়ে তারপরে এই রিলেশনটা করাবো। এত অবধি তোমাদের কালকে পড়া থাকলো, আগের দিনের পড়া প্লাস আজকের পড়াটা। আমি আজকের পড়া না পারলে তাও কিছু বলবো না, কিন্তু পারাটা উচিত, পারতে হবেই। ডেফিনেশন দুটো মুখস্থ করে আসবে আর এককটা মুখস্থ করে আসবে, এমন কিছু বড় পড়া নয় এটা। কিন্তু আমার আগের দিনের পড়াটা, এই তড়িৎ রসায়ন প্রথম দিন থেকে শুরু করে শেষ দিন অবধি আমি তোমাদেরকে কালকে পড়া ধরবো বলেছিলাম। অবশ্যই পড়া করে তারপর আসবে, ঠিক আছে? যদি কেউ না আসতে পারো, ইন কেস যদি না খুব শরীর খারাপ হয়, তাহলে আমি ধরে নেব তার পড়া হয়নি, তার দ্বিতীয় দিনে আসার দরকার নেই। আর যদি আসতে হয়, পড়াশোনা করে আসবে কালকে, আদারওয়াইজ বি রেডি টু ফেস দ্য কনসিকুয়েন্স। আচ্ছা, আমাকে গ্রুপে মেসেজ করো যাদের অর্গানিকটা হয়নি, আর গুড নাইট।